তো আজকে আমাদের হবে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে চক্রবৃদ্ধি সুদ ও সমান বৃদ্ধি ও হ্রাস। এর আগে আমরা করছি সরল সুদ, আজকে আমরা জানবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি বিষয়টা কি, সরল সুদ বিষয়টা আমরা জেনে গেছি যে সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ব্যাংকে আমি 100 টাকা যদি জমা দিই, 10% যদি সুদ হয়, তাহলে 1 বছর পর কত টাকা পাবো? 10 টাকা সুদ পাবো। 10 বছর পর যদি হিসাব করতে যাই, আমার যেটা আসল থাকে, আসলের কোনো রকম পরিবর্তন হয় না, কি শুধু বাড়ে? সুদটা বাড়তে থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বিষয়টা একটু আলাদা। বিষয়টা কিরকম? মনে করো আমি 100 টাকা জমা দিয়েছিলাম একটা ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার বললো আমাকে 10% সুদ দেওয়া হবে, তাহলে 1 বছর পর আমি সুদ পাবো 10 টাকা। কিন্তু আমি যদি টাকাটা না তুলি, আবার পরের বছর জন্য টাকাটা রেখে দিলাম, মানে দ্বিতীয় বছর যখন শুরু হবে, তখন আমার যে সুদ ছিল 10 টাকা, সেই 10 টাকাটা আমার আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আসলের সঙ্গে যুক্ত হয়ে আসলটা আমার বেড়ে যাবে। আগে আমার ছিল আসল 100 টাকা, এখন আসল আমার হয়ে যাবে কত? 110 টাকা। এটাই পার্থক্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে। সরল সুদের ক্ষেত্রে আসলের কোনো রকম পরিবর্তন হয় না, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা পরিবর্তন। যত দিন যাবে তত আসলটা কি হবে? বাড়তে থাকে। তাহলে কোন ক্ষেত্রে লাভজনক বেশি, সরল সুদের ক্ষেত্রে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদ। আমরা যদি ব্যাংকে কোথাও টাকা রাখি, চক্রবৃদ্ধি সুদ হিসাবে যদি দেয়, তাহলে আমাদের লাভজনক বেশি হয়। ঠিক আছে? এবার অনেকের বাড়িতে কি হয়, লোন নেয়, বন্ধনের লোন নেয় না, কিস্তি দেওয়া হয়, মাসে দেয়, বছরে দেয়, হ্যাঁ সপ্তাহে দেয়, দেয় কিনা কিস্তি? তো সেটা কিন্তু চক্রবৃদ্ধি। আর ইনকেস দেখা গেল যে আমার একটা বন্ধনের লোন নেওয়া আছে, যে মাসে আমাকে 1000 টাকা করে দিতে হবে, দেখা গেল ওই মাস আমি দিতে পারলাম না, যেই মাস দিতে পারলাম না সেই মাসের টাকাটা তোমাকে দিতেই হবে। যেই টাকাটা দিতে পারলাম না, সেই টাকাটা আবার এক্সট্রা সুদ আমার সঙ্গে অ্যাড হবে। সেই টাকাটা কিন্তু আবার, সেটার তো তোর এক্সট্রা আবার সুদ দিতে হবে, সেই টাকাটা আবার দিবই, সেটা আবার এক্সট্রা তোকে সুদ দিতে হবে। তাহলে যত ব্যাংকিং লেনদেন, যত কিস্তি টিস্তি যা কিছু আছে, সবগুলো কিন্তু চক্রবৃদ্ধি সুদ। ইনকেস একটা কিস্তি যদি মিস করে দিস, তাহলে সেটা চক্রবৃদ্ধি হারে ধরে নিবি। সরল সুদ হলে যদি কোথাও লোন নিস, সরল সুদ হয়, তাহলে তো খুব সুবিধা, দিবই, কোনো ব্যাপার না। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু না দিলে, যত বছর মনে করতে 5 বছর ধরে দিচ্ছিস না, তাহলে 5 বছরে যে টাকাটা দেওয়ার কথা সেটা তো হবেই, ওই টাকাটা যদি দিলি না ওই যে সময়টার জন্য, ওইটা আবার বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করবে। মানে কেউ যদি লোন নেয়, মানে 1 লাখ টাকা লোন নিচ্ছে, ওটা সুদ ওর দিচ্ছেই না, দিতে সেই 1 লাখ টাকাটাই কয়েক বছর পর 2 লাখ টাকা হয়ে গেছে, সুদে ডবল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি। তাই বোর্ডের মধ্যে একটা জিনিস লিখছি, এখানে সরল সুদ, এখানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখা গেল আসল 100 টাকা, 1 বছরের জন্য, প্রথম বছর যদি 10%, মানে এখানে সুদের হার হচ্ছে 10%। 10% হারে যদি সুদ দেওয়া হয়, তাহলে 100 টাকার 1 বছর পর সুদ কত টাকা পাবো? 10 টাকা পাবো। এবার যখন দ্বিতীয় বছর শুরু হবে, তাহলে আমার আসল 100 টাকা ছিল, আমার আসল কিন্তু 100 টাকাই থাকবে সরল সুদের ক্ষেত্রে। কি, তাহলে 100 টাকা আবার কত? 1 বছর জন্য সুদ কত হবে? 10 টাকা। তাহলে প্রথম বছর সুদ পেয়েছি 10 টাকা, পরের বছর সুদ পেয়েছি কত? 10 টাকা। তাহলে আমার সুদ আসল কত হবে? যেটা সমূল বলা হয়, হ্যাঁ সবৃদ্ধি মূল বলা হয়। সবৃদ্ধি মূল কত হবে? আসল কত আমার 100, আর এখানে প্রথম বছর পেয়েছি 10 টাকা, পরের বছর পেয়ে 10 টাকা, তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা যোগ করলে হচ্ছে 120 টাকা। এটা হলো সরল সুদ, আগের বিষয়। এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বিষয়টা কি? আসলে 100 টাকা ছিল, সুদের হার 10%, একই বললো। তো 100 টাকার জন্য প্রথম বছরের সুদ হলো আমার কত? 10 টাকা। এবার আমি টাকা তুললাম না, তাহলে আমার আসল ছিল আগে 100 টাকা, আর সুদ পেলাম ওই 1 বছরের জন্য 10 টাকা। এই 100 টাকাটা আসলো, আর এই সুদটা কিন্তু ওই আসলের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে ওই 100 আর 10 যুক্ত 110, আমার দ্বিতীয় বছর যখন শুরু হবে, তখন আসল হয়ে যাবে কত? 110। ঠিক আছে? তাহলে 110 টাকা যদি চক্রবৃদ্ধি সুদ মানে কত টাকা হবে? 11 টাকা হবে। তাহলে আমি 2 বছর পর যদি সুদ আসল নিই, সুদ আসল টাকা নিয়ে নিই, তাহলে এখানে আমার কত? 110, আর হচ্ছে সুদ কত পেয়েছি? 11। এটাকে আবার ধরা যাবে না, এটা কিন্তু আমরা ধরবো না, এটাকে তো নিয়ে নিচ্ছি, এটাকে তো এখানে নিয়ে নিচ্ছি, বারবার তো নেওয়া যাবে না, একবারে নিতে হবে। এটা এখানে আসতে হইতে হইতে এটা যেটা করেছে সেই জিনিসটা। তাহলে দেখ, 2 বছর পর সরল সুদের ক্ষেত্রে সুদ আসল হচ্ছে 120 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল কত হচ্ছে? 121 টাকা। বাড়ছে না কমছে? বুঝা গেছে বিষয়? তাহলে এখানে বেসিক্যালি একটাই সূত্র, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সেই সূত্রটা আমরা লিখবো, ভালো করে বিষয়টা বুঝবি। এইবার আমরা বলবো যে সূত্র। সূত্র দিয়ে 1 নাম্বার, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে P * 1 + R/100 টু দি পাওয়ার n পাশে টাকা। কি লিখলাম? সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি মানে কিন্তু সুদ আসল।
এর আগে আমরা কি লিখতাম সবৃদ্ধি মূল সরল সুদের ক্ষেত্রে, সেটাকে এখানে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলা হচ্ছে। এই সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আর আসল, সুদ আসল একত্রে বলা হচ্ছে সমূল চক্র। এখানে কোনটা কি জিনিস, পি হচ্ছে আসল, আমরা আগে করছি লিখছি না আমি, হ্যাঁ 1 to 1 এর সংখ্যা, আর হচ্ছে কি পার্সেন্টেজ সুদের হার, আর এন হচ্ছে কি সময়। এই 100 টা কেন হয় জানিস, 100 টা কেন হয়, এই যে আর পার্সেন্টেজে ওঠার জন্য আমরা কিনি 100 নি না, সেই আর এর জন্য কিন্তু 100, যেটা ডিটেইলস আমি যাচ্ছি না, হ্যাঁ এটা তো সময় কয় বছরের জন্য, মানে কত বছরের জন্য টাকাটা ইনভেস্ট করব আর কত বছরের জন্য টাকাটা নিব, সেটা হচ্ছে এন। হ্যাঁ ওটা পাওয়ারে জয় বছর থেকে অত গুণ পাওয়ার অত হবে। যদি 2 বছরের জন্য নেওয়া হয় তাহলে এন এর জায়গায় 2 হবে, যদি 3 বছরের জন্য এন এর জায়গায় 3 হবে। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এবার কি বলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে কি, দেখ ভালো করে যেটাকে আমরা করছি, এটা সুদ আসল, সুদ আসল থেকে কি বাদ দেব, সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কি পাবো, সুদ পাবো কিনা, আগে বলছিলাম কিনা, তাহলে সুদ আসল থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে কি পাবো, চক্রবৃদ্ধি সুদ। আসল হচ্ছে কি পি, তাহলে কি করব, পি ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম টাকা। কি বুঝা গেছে? এই দুটো হচ্ছে এখানকার বেসিক সূত্র। এই দুটো সূত্র দিয়েই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ বলছি একবার, এটা তো হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল। সাপোজ ধর আমার কাছে 100 কোটি টাকা ছিল, ঠিক আছে, আমি ব্যাংক থেকে 100 কোটি টাকা পেলাম, আমি জমা দিয়েছিলাম 100 টাকা, তাহলে আমার সুদ কত টাকা হয়, কি করে বের করলাম, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে তবে তো বেরোছে, ওইটাই জিনিস। এটা মানে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। সুদ আসল কি হচ্ছে আসল, সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কাকে পাবো, চক্রবৃদ্ধি সুদ। কি বুঝা গেছে? আচ্ছা তারপরে যেটা আমাদের ব্যতিক্রম সেটা হচ্ছে এটা, এই যে সূত্র দুটো লিখছি এটা হচ্ছে 1 বছরের হিসাব, কিন্তু বাৎসরিক হিসাব। আর আগের মতো আগের কোশ্চেনে যেরকম বলছে সরল সুদের ক্ষেত্রে যে আমাদের সময়টা সবসময় বছরে হয়, পয়সায় হয় না, টাকায় করতে হয়, এটা কিন্তু ওই জিনিস আমি কিন্তু বলছি না, হ্যাঁ। আর এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এটা কিন্তু 1 বছরের হিসাবে কিন্তু করা হয়েছে। দেখ কোনো ব্যাংকে কি হয়, সাধারণত কোনো ব্যাংক হচ্ছে 1 বছর সুদ দেয়, তো কোনো ব্যাংকে দেখা গেল 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে। ক মাস অন্তর? 6 মাস অন্তর। তাহলে বছরে কয়বার দিচ্ছে? তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস, 12 মাসে 1 বছর হয়, সেই জায়গায় 6 মাস অন্তর সুদ দিচ্ছে, মানে 6 মাস হলো সুদ দিচ্ছে, আবার 6 মাস হলো আবার সুদ দিচ্ছে। তাহলে বছরে কয়বার দিচ্ছে? 2 বার। যখন সুদের, এটাকে বলা হয় সুদের পর্ব 2, যখন সুদের পর্ব 2 হবে তখন এই সূত্রটা একটু চেঞ্জ হবে। তাহলে কি লিখব, 3 নম্বর ব্যতিক্রম পরের সূত্র কি, সুদের পর্ব আচ্ছা 2 হলে সমূল চক্রবৃদ্ধি হবে। সমূল চক্র এদিকে দেখবে, সমূল চক্রবৃদ্ধি এটাই কিন্তু সূত্র, কিন্তু এটাই, হ্যাঁ। তাহলে কত হচ্ছে, p ইনটু 1 প্লাস এই r এর জায়গায় তোকে লিখতে হবে r বাই 2, মানে সুদের হারটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, আর নিচে হচ্ছে 100 আর সময়টাকে 2 গুণ করতে হবে, 2n পাশে টাকা। মনে রাখতে হবে যখন কখন হবে এটা, যখন কোন একটা ব্যাংক সুদের পর্ব 2 মানে 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, সেই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিকে p ইনটু 1 প্লাস r এর জায়গায় r কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। কেন, 2 বছরে 2 বার দিচ্ছে, আর হচ্ছে সময়টাকে 2 গুণ করতে হবে, এর প্রসেস, ঠিক আছে। আর এখানে যদি বলে সুদের পর্ব 2 যদি হয় 6 মাস অন্তর, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা থেকে কি বাদ দেব, আবার p বাদ দেব। কি বাদ দেব? p। আমি কিন্তু ওটা লিখছি না, এই যে এই জিনিসটা সূত্র এটাই শুধু চেঞ্জ হবে। আগে ছিল সূত্র এটা, এখন হলো এটা, কিন্তু p তো যা আছে p তো ওইটাই থাকবে, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে এখান থেকে মাইনাস কি করব, p করব। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তারপরে 4 নাম্বার, এখন দেখা গেল কোন একটা ব্যাংক বছরে 3 বার সুদ দিচ্ছে, মনে কর 3 মাস পর পর সুদ দিচ্ছে, ক মাস পর পর দিচ্ছে, 3 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে বছরে কয়বার দিচ্ছে সুদ, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ দিলে কত, 4। তারপর সেই ক্ষেত্রে সুদের পর্ব কত হবে, 4। সুদের পর্ব যদি 4 হয় তাহলে সূত্রতে এটাই হবে, শুধু 2 এর জায়গায় কত হবে, তাহলে এখানে 2 আছে, 2 এর জায়গায় 4, এখানে 2 আছে, 2 এর জায়গায় কত হবে, 4। তাহলে কি লিখবো, সুদের পর্ব 4 হলে সমূল চক্রবৃদ্ধি হবে, লিখছি না, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি হবে। সূত্র এটা লিখবো p ইনটু 1 প্লাস নাম দিলাম, তাহলে r বাই 4 বাই 100 পাওয়ার হচ্ছে 4n পাশে টাকা। কি বুঝা গেছে? আর চক্রবৃদ্ধি সুদ বলে কি করব, মাইনাস p। আচ্ছা আরেকটা এখানে সূত্র আছে, সেটা হচ্ছে কোন একটা ব্যাংক, মনে করো আমি 3 বছরের জন্য টাকা রাখলাম, ভালো করে বুঝিস, আমি 3 বছরের জন্য টাকা রাখলাম,
প্রথম বছর দিল একটা নতুন পার্সেন্ট সুদে, তারপরে দিল আরেকটা নতুন পার্সেন্ট সুদে, তারপরে দিল আরেকটা নতুন পার্সেন্ট, তিনটা আলাদা আলাদা, প্রত্যেক বছর আলাদা আলাদা সুদের হার দিল। সেই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা কি হবে সেটা একটা ব্যক্তিগত সূত্র কি লিখবো, তিনটি আলাদা সুদের হারে সমূল চক্রবৃদ্ধি হবে। হ্যাঁ, তিনটি আলাদা সুদের হারে সমূল চক্রবৃদ্ধি হবে। সূত্র হচ্ছে কি, সূত্র এটা P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100 পাশে টাকা। ঠিক আছে, কিরকম কোশ্চেনটা থাকবে তোদের বইয়ে আছে, আমি তিনটা দিয়ে বললাম, মানে হাইস্ট তিনটার বেশি থাকে না, তোদের বইয়ে দেখবি 14 নম্বর 15 নম্বর কোশ্চেন আছে এগুলো। হ্যাঁ, সেখানে দেওয়া আছে মনে কর 6%, তারপরে হচ্ছে দিল 7%, কোন একটা টাকা বলে দিল, বললো 6% 7% সুদে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে R1 এর জায়গায় হচ্ছে 6 আর R2 এর জায়গায় হবে 7, আর এটা কিন্তু আর হবে না। বুঝার বিষয়টা? আমাদের এখানে দেখ n মানে হচ্ছে পাওয়ার, মানে কত, যদি 2 বছর হয় তাহলে 2 লিখি কিনা, তাহলে প্রথম বছর এটা দিচ্ছে, দ্বিতীয় বছর এটা দিচ্ছে, তৃতীয় বছর এটা দিচ্ছে, তো তিনবারই তো হলো কিনা, কিন্তু চেঞ্জটা কেন হলো, শুধু তিনটা আলাদা আলাদা সুদের হার, আর এইগুলোর ক্ষেত্রে কি একই সুদের হারে বিষয়টা হয়। কি বোঝা গেছে? আচ্ছা, এই কোশ্চেনে এগুলো কোশ্চেন যতগুলো করব সূত্র তো এটাই সূত্র, আর পরের পার্টটা কিন্তু বলছি না, সমার বৃদ্ধির আসলে আমি পরে যখন বুঝাবো ওই পার্টটার জন্য তখন আলাদা করে করাবো। হ্যাঁ, এখন এটা বলবো, এই যে এখানে জিনিস, এখানে কোনো কোশ্চেনে পি এর মান দেওয়া থাকলে আর এর মান, এন এর মান দেওয়া, কোনো ঝামেলা যা আছে যেটা যায় সেটা বের করবো। যদি কোনো কোশ্চেনে না থাকে পি বা আর বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা ধরে নিয়ে করবো। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের কি চক্রবৃদ্ধি সুদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো। এবার আমরা কোশ্চেন শুরু করব। পেজ বের করবি 112 পেজ, কোশ্চেন থেকে 6.1, পেজ নাম্বার হচ্ছে 112। প্রথম কোশ্চেন কি বলছে, আমার কাছে 5000 টাকা আছে, আমি এই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, n বছর পরে সুদ আসলে মোট কত টাকা পাবো। সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি, সুদ আসল মানে, তো এই কোশ্চেন তো ডাইরেক্ট করা যায়, ডাইরেক্ট না করে সবচেয়ে ভালো একটু যদি তুমি দেখাই, কি দেখাবো একটু বলতো। 1 নম্বর কোশ্চেন, আসল ব্র্যাকেটে বি কত দেওয়া আছে, বলতে 5000 টাকা বলছি আমরা। তার হচ্ছে সুদের হার ব্র্যাকেট হচ্ছে আর কত পার্সেন্ট আছে, 8.5%। তারপর হচ্ছে সময়, পার্থক্যটা এখানে, এর আগে যখন সরল সুদের সময় করতাম তখন কি লিখতাম টি, আর এখানে সময়ের ক্ষেত্রে কি লিখবো এন, শুধু এই জায়গাটাই চেঞ্জ। সময় হচ্ছে কত, এন কয় বছর বলছে, 2 বছর। তারপর যদি সুদ আসল বলছে তো ওই ভাষাটাই লিখি, সুদ আসল মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, কি লিখবো, সুদ আসল। সূত্র লিখি, প্রথম কোশ্চেন p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, পাশে টাকা। ঠিক আছে, এটা সূত্র মনে রাখতে হবে, p হচ্ছে আসল, কত টাকা আছে, 5000 টাকা, 1 প্লাস r, r এর মান হচ্ছে কত, 8.5 বাই 100, আর হচ্ছে n হচ্ছে কয় বছর, 2 বছর, পাশে টাকা। ঠিক আছে, এটা হলো। তারপরে কি করব, এই লিখলাম 5000 লিখলাম ইনটু 1 প্লাস, এই দশমিকটা তুলে দিয়ে কি হবে রে, 85 বাই হচ্ছে 100 গুণ কত হবে, 10, এরপর হচ্ছে 2 পাশে টাকা। আচ্ছা, কাটাকাটি করে ছোট করতে পারিস, কাটাকাটি করে ছোট করি, কত হয় বল, কাটাকাটি করে ছোট করলে 5 দিয়ে কাটবে, 5 দুগুণা 10, 5 এর 5, 6 7 8 3, 5 সাথে 35, আর তো হবে না, 5 দুগুণা 10, তাহলে কত দাঁড়াচ্ছে 5000 ইনটু 1 প্লাস, এখানে তো 17, নিচে হচ্ছে 200, আর হচ্ছে 2। এবার দেখো ভগ্নাংশের যোগ্য করে পূর্ণ আছে 5000, এইটার সঙ্গে পূর্ণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 200 প্লাস হচ্ছে কত, 17 বাই হচ্ছে 2000। হ্যাঁ, পাশে টাকা, তাহলে বাইরে তো n আছে, তাহলে কত, 5000 ইনটু 200 সঙ্গে 17 যোগ করে 217 বাই হচ্ছে 2000, এরপর হচ্ছে 2 পাশে টাকা, পাশে দিয়ে করছি, জায়গা কিন্তু শর্ট, তাহলে কি লিখছি 5000 ইনটু এই যে 2 মানে এটা কয়বার লিখতে হবে, 2 বার লিখতে হবে, কয়বার লিখবো, 2 বার। তাহলে কি লিখবো, 217 বাই 200 গুণ 217 বাই 200। ঠিক আছে, 500 টাকা। এবার হচ্ছে এই কোশ্চেনের ঝামেলাটা কোথায়, কোশ্চেন মানে সূত্রটাতে কোনো ঝামেলা নেই, ঝামেলাটা এইখানে, এই কোশ্চেনের কাটাকাটি আর গুণটাতে একটু ঝামেলা আছে, মানে যে যার যত ক্যালকুলেশন ভালো হচ্ছে তাড়াতাড়ি করতে পারবে। দেখ, এখানে দুটো শূন্য আছে, এখানকার দুটো শূন্য কাটবে, এখানকার একটা শূন্য আছে, এখানকার একটা শূন্য
কাটবে তার ভিতর 5 দিয়ে কাটি 5 4 কত হবে রে 20 আমার এটা গুণ কাটাকাটি না করলে বেশি বেটার হতো নিচে 107 উপরে গুণ করে দিতাম বাস ডাইরেক্ট হয়ে যেত তাহলে যার জন্য তো করে দিচ্ছি এবার কি করতে হবে 217 গুণ করতে হবে আর 4 দুগুণ 8 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে 217 গুণ করি আরে 749 এর কত 9 7 থেকে 7 আর হচ্ছে কত ছিল 4 থেকে 7 8 9 10 11 1 হাতে 1 7 দুগুণ 14 কে 15 তাহলে 1 সাথে 7 1 2 1 1 একে 1 1 2 2 দেখে গুণ ভুল হয়ে যেতে পারে 2 সাথে 14 4 সাথে কত 1 2 একে 2 1 এ 3 2 দুগুণ কত হবে 4 এই নাম হলো 9 7 আর একে হচ্ছে কত 8 5 6 6 10 0 আর 2 একে 3 আর 3 3 হচ্ছে কত 6 এখানে 4 এটা বেরোলো কি ভুল হয়েছে তোরা নিজে করিস নিজে তো আগে এটা পরে এখানে করছিস কত হচ্ছে তাহলে 4 6 0 8 9 বাই 4 7 কোথায় রে 4 7 এখানে আচ্ছা থেকে 5 6 হ্যাঁ আছে একটা ঠিক আছে 7 ঠিক আছে 7 এটা বাই হচ্ছে কত রে 4 দুগুণ 8 4 দুগুণ কত 8 এবার 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ বাকি কত 8 দিয়ে ভাগ করি দশমিক আসবে যা আসবে কত নেব 8 4 32 8 40 8 6 48 বেশি আছে 8 5 এ 40 তাহলে থাকছে কত 7 7 আর 0 70 তাহলে কত হবে 8 8 64 8 8 64 8 8 64 64 70 থেকে 64 বাদ দিয়ে কত হচ্ছে 6 6 আর 8 68 তারপর 8 8 64 8 8 64 65 66 67 4 4 আর 9 49 4 9 36 4 না 8 দিয়ে 8 4 32 8 5 এ 40 8 6 48 কত 8 6 48 49 এক থাকছে তাহলে দশমিকের জন্য কি শূন্য মনে মনে করছি কিন্তু নালে তো না ভাগ করবি দশমিকের জন্য কি শূন্য মানে 10 তাহলে 8 থেকে 8 10 থেকে 8 বাদ দিয়ে 2 2 আর 0 করে 20 তাহলে কত হবে 8 দুগুণ 16 8 দুগুণ 16 20 থেকে 16 বাদ দিলে হবে 4 আবার দশমিকের জন্য শূন্য কত হবে 8 5 এ 40 এটা হবে অ্যানসার বুঝতে পারলে এই কোশ্চেনে এটাই কিন্তু ঝামেলা কারণ তোর 5 নাম্বার দিবে 5 নাম্বার দেখো তো খাটনি করাবে এটা তো ফটাফট হয়ে যাবে এই জায়গায় আছে সমস্যা হবে এই জায়গায় যে ক্যালকুলেশন ভালো পারবে তার তাড়াতাড়ি কে ঠিক আছে কোশ্চেনটা ঠিক আছে রে আচ্ছা এবার 2 নাম্বার আচ্ছা 2 নাম্বার কোশ্চেন কি আছে 500 টাকা 5000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে একই কোশ্চেন বল কি আছে বল ডবল এট আছে না নাই ডবল এট এইগুলো জিনিস যদি বলিস তোরা রে এখানে আমি 3টা সংখ্যা নিয়েছি মিলে গেছে বাস এবার তোর যদি ইচ্ছা হয় আমি দুটা নিব 10 দুটা পার্ট নিব তাহলে কি হয় 5 বা 5 এর বেশি থাকলে একটা বেশি করতে হয় বাড়াতে হয় দশমিক থাকলে শুধু সামনেরটা দেখবি সামনেরটা যদি ঠিক থাকে তাহলে অ্যানসার ঠিক আছে বুঝতে পারলে না নাই ঠিক আছে আর দেখবি অ্যানসার দেখবি যদি এটা ভুল হয় তাহলে বলবি যে ভুল আছে হ্যাঁ আর ওটা বাড়াতে হয় আচ্ছা 2 নম্বরে আসল সেম টু সেম একই আসল আমি ফালতু মিশালাম 5000 টাকা আর সুদের হার কত পার্সেন্ট 8% সময়টা কয় বছর 3 বছর এবার বের করো সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে লিখে দিই p * 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n পাশে টাকা তাহলে কত হচ্ছে p এর মান হচ্ছে 5000 ইনটু 1 প্লাস r এর মান হচ্ছে 8 বাই 100 এর পর হচ্ছে 3 পাশে টাকা হ্যাঁ ভালো করে বুঝবে এবার কিন্তু কাটাকাটি করছি না কাটাকাটি করলে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে নিচে 100 থাকলে বেশি ভালো হয় কি না তাহলে হচ্ছে 5000 ইনটু এখানে কত হবে একবার বলছে দেখ এই প্লাস থাকা মানে কিন্তু পূর্ণ যা জিনিস প্লাস কিন্তু একই জিনিস কি বুঝলে না রে বুঝলি না আজ এটা কিন্তু সলিউশন করে কি দাঁড়াবে এবার দেখাচ্ছে এরপরে কিন্তু আর দেখাবো না এটা 100 এর সঙ্গে এটা গুণ হবে 100 যোগ r বাই 100 হবে হবে না নাই তারপরে কত হবে 5000 ইনটু 100 r বাই 100 হবে না নাই আচ্ছা এইটা জিনিসটা আমি বলেছি এক পূর্ণ 8 বাই 100 এটা যদি হয় এক পূর্ণ তাহলে কি এটা সেটা গুণ করি না
তাহলে 100 একে 100 100 সঙ্গে 8 যোগ করলে কত হয় 108/100 হলো একই হলো না নাই তো যেটাই পূর্ণ আর এটা একই জিনিস কিন্তু বিষয়টা একই তাহলে এরপর থেকে কিন্তু এটার পর এই লাইনটা করব ডাইরেক্ট কিন্তু এই লাইনটা করব বুঝা আছে বিষয়টা পরবার পুলিশটা কি করে হলো আচ্ছা এবার তারপরে কি করব এই যে 3 আছে কয়বার লিখব রে 500 টাকা দিতে অবশ্যই 3 বার লিখব 5000 ইনটু 108/100 গুণ করো রে 108 আর 108 গুণ করো সব 108/100 তিনবার 108 গুণ করতে হবে ঠিক আছে গুণ করতে আমি এদিকে কাটাকাটি করছি তাহলে এই শূন্য কাটবে এই শূন্য কাটবে ঠিক আছে তারপরে দুটো 108 108 গুণ একটা 108 কেটে কিছু ছোট হবে ঠিক আছে তারপরে এই শূন্য কাটবে কাটলো 5 দিয়ে কাটি 5 দুগুণা 10 এবার 2 দিয়ে কেটে একটু ছোট করছি 2 দিয়ে কেটে ছোট করলে কত হচ্ছে 2 5 10 2 4 8 হবে না আবার 2 দেখ 2 দিয়ে যদি কাটিস কি না তাহলে কি ঝামেলা হবে বলতে কি আবার তোকে ভাগ করতে হবে এবার এখানে কি করে গুণ করে দেব 100 আছে 100 মানে 2 ঘর 10 মিনিট সরাও বাস হয়ে যাবে বুঝতে বিষয়টা তো 108 108 গুণ কি হচ্ছে তাহলে 54 গুণ 100 আর নিচে তো থাকছে 54 গুণ 108 গুণ 108 বাই হচ্ছে নিচে 100 আর এদিকে পাশে লিখছি কত হলো গুণটা কি করলি কোন সূত্রে হয়েছে 666 এরকম এরকম আছে আমার তো ডাউট হচ্ছে আচ্ছা আচ্ছা অ্যানসার কি আছে এটা যদি ভাগ করে তাহলে কি হ্যাঁ ও 54 গুণ করিস নাই তিনটা 8 গুণ করছে 108 108 গুণ করে হ্যাঁ 108 108 গুণ করে এটাই হবে ঠিক আছে আর 54টা গুণ করে সম্ভবত 54 আছে আর 5 4 লিখে দিই বাইরে এটা হলো আজকে দিয়ে করি কত হবে তাহলে বল এটা 54 গুণ করে হচ্ছে কারো কি করছিস না করলে তো করতে হবে এই কোশ্চেনে এটাই ঝামেলা বুঝলি তো কিছু তো করতে হবে তাহলে 1 1 6 6 4 আর অ্যানসার দেখো কি আছে 6298.56/100 টাকা এটাই হবে আশা করা যায় গুণ করলে এটাই হবে ঠিক আছে আচ্ছা তনুশ্রী গুণ করছে গুণ কর তুই গুণ কর না গুণ কর তো এটা দিয়ে যদি ভাগ করে মানে এই 54 আর এটা গুণ করলে এই জিনিসটা আসবে ঠিক আছে এবারে এই 100 দিয়ে যদি ভাগ করি সেটা আসে তাহলে এটা ঠিক আছে তার মানে এটা গুণ করলে এটা আরে দাঁড়া না এর নিচে 100 আছে বিনাই দেখো না ঠিক আছে এবার দেখ এখানে তো দশমিক নাই তাহলে দশমিকটা হবে কি পরে আছে এই 100 দিয়ে মানে 10 একটা 10 দিয়ে ভাগ করে দশমিকটা এখান থেকে এখানে আসবে আর এটা 10 দিয়ে ভাগ করে দশমিকটা এখান থেকে তাহলে কি দাঁড়াবে 6298.56 টাকা কি বুঝতে পারলে এভাবে করতে এই কোশ্চেনে এই গুণটাই কিন্তু ঝামেলা গুণটা করতে হবে তারপরে 3 নাম্বার কোশ্চেন এই ভিউয়ার কি হচ্ছে গুণ করতে হবে আছিস না দেখে আছিস 3 নাম্বার কি আছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিবেন এবার চক্রবৃদ্ধি সুদ বলছে তাহলে চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব সূত্র তো ওইটাই সূত্র শুধু মাইনাস কি করব রে পি তুই ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ লিখতে পারিস বা আগে সময় চক্রবৃদ্ধি বের করলাম বের করার পরে চক্রবৃদ্ধি সুদ বের করা যায় ডাইরেক্ট করবেন না পরে করবি ডাইরেক্ট করবি ঠিক আছে তাহলে গুণটা ধরে দেখিস হ্যাঁ গুণটা দেখিয়ে তাড়াতাড়ি করতে পারিস তাহলে আসল কত আছে 3 নাম্বার কোশ্চেনে আসল কত 2000 সুদের হার কত 6% কয় বছরের জন্য 2 বছরের জন্য ঠিক আছে তাহলে এখানে কি লিখবো চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সূত্র কি সূত্র তো ওটাই p * 1 + r/100 টু পাওয়ার n - p এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম পাশে টাকা দিলাম এই আবার সেকেন্ড ব্র্যাকেট p হচ্ছে 2000 ইনটু 1 প্লাস r হচ্ছে কত 6/100 n হচ্ছে কত 2 মাইনাস p হচ্ছে কত 2000 টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখ
2000 এখানে একবার করছি এর এক হলো পূর্ণ মতো কত হবে রে 106/100 এর স্কয়ার মাইনাস 2000 টাকা। তাহলে কত হচ্ছে ব্র্যাকেটটা তুলি এই 2000 গুণ 106/100 এর স্কয়ার আছে তার মানে কয়বার হবে এটা দুইবার। তাহলে কি লিখব 106/100 106 গুণ করবে 106 গুণ কর 2000 ঠিক আছে। এবার কাটি এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কাটবে এই একটা শূন্যের জন্য এই একটা শূন্য কাটবে ঠিক আছে। আচ্ছা এবার এই 10টা আমি রেখে দিচ্ছি 10 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে 2 5 10 5 আসবে আর 5 দিয়ে ভাগ করতে হবে ঝামেলা হয়ে যাবে না। তাহলে সেই ঝামেলা না হওয়ার জন্য কি করব 106 গুণ করব 11236 কত 11236 এটা 106 গুণ করা হয়েছে এর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 দুগুণা 12 2 3 দুগুণা 6 একে 7 2 দুগুণা 4 2 একে 2 2 একে 2 বাই হচ্ছে কত 10 মাইনাস হচ্ছে 2000 ঠিক আছে 500 টাকা। তাহলে এই 10 দিয়ে ভাগ করে এর আগের মধ্যে দশমিক এখানে আছে দশমিক এখানে আসবে তাহলে কত হচ্ছে 2 2 4 7.2 মাইনাস 2000 500 টাকা। আচ্ছা বিয়োগ করলে কত হবে 2000 থেকে এটা বাদ দেই তাহলে 2000 2000 চলে গেল তাহলে কি পড়ে থাকবে 2 2 না 2 দিন একটা 2 2 4 7.2 টাকা। আশা করি এখানে দশমিকের পরে একাই রাখে না সঙ্গে একটা শূন্য নিয়ে নেয় নিয়ে আমি একটা শূন্য না রে এই যে বুঝলে। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সূত্র কি হলো এটা যে যত ক্যালকুলেশন ভালো পারবে গুণ ভালো পারবে তার তাড়াতাড়ি হবে গুণের ব্যাপার। 3 নাম্বার হলো এবার 4 নাম্বার 4 নাম্বার কোশ্চেনে কি আছে একক দশক শতক হাজার 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে এটাই কোশ্চেন এটাই 30 হ্যাঁ শুধু একটু সংখ্যাটা বেশি হবে কত আছে এখানে 9 মানে 109 তোকে 3 বার গুণ করতে হবে 109 আসবে 109 3 বার গুণ করা শুরু করে দেখিও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে 109 3 বার। আচ্ছা আসল কত আছে আসল আছে একক দশক শতক হাজার 30,000 টাকা সুদের হার হচ্ছে 9% সময় হচ্ছে 3 বছর সূত্র তো এটাই হবে। আর এখানে হবে 2000 এর জায়গায় এখানে 30,000 এখানে 6 এর জায়গায় হবে 9 এখানে 2 এর জায়গায় হবে কত 3 তিনটা গুণ করে নিলে 100 তিনটা 100 কিন্তু তিনটা 100 গুণ কর। আচ্ছা তারপরে কথা চালানো আছে এখানে আসল তো হচ্ছে 30,000 মানে 1 2 3 একক দশক শতক হাজার এটা ঠিক আছে এটা বিষয় নেই কপি করব। তারপরে দেখ এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে 30,000 এখানে হবে 109/100 এর কিউব মাইনাস 30,000 500 টাকা। তাহলে কত হবে এই 30,000 ইনটু 109/100 3 আছে কিনা রে এটা কয়বার লিখতে হবে 3 বার 109/100 গুণ 109/100 গুণ 109/100 মাইনাস 30,000 ঠিক আছে 500 টাকা। এবার এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কাটবে এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কাটবে নিচে কিন্তু একটা 100 থাকছে কত হলো তিনটা 109 গুণ করে কত হয়েছে ও আচ্ছা হ্যাঁ ফালতু করতে দিচ্ছি এই তারা টেনে দিই এই টানলাম টানার পরে নিচে তো 100 হবে তোরা বলবি তোদের আশা থাকলাম হবে হ্যাঁ। আর এখানে 1296029 মানে তিনটে 100 গুণ করে এটা আছে। আচ্ছা আর সঙ্গে 3 গুণ করতে হবে কিন্তু ওর আশা ওর ভুল হলে কিন্তু শেষ হয়ে যাবে আর ওগুলো ধরেছি মানে 109 তিনটে 100 গুণ করে ওর এটা হয়েছে ঠিক আছে। আরো তো একটা 3 আছে 3 দিয়ে গুণ করে 3 9 27 এর 7 3 দুগুণা 6 আর ওদিকে 2 ছিল 6 7 8 তারপর হচ্ছে 3 0 0 হবে 3 6 18 8 হবে হাতে 1 থাকবে 3 9 27 একে হচ্ছে 28 এর 8 কি বললি কিছু বললি কোথায় ছিল রে এটা শূন্য 3 6 18 হবে 3 7
7 3 21 না 9 3 27 এটা 28 হাতে 2 তারপর হচ্ছে 3 2 6 আর 2 কত রে 8 তারপর হচ্ছে 3 একে 3 এটা আছে রে নাও নাও হ্যাঁ হুকাস হয়ে যাচ্ছে হুকাস লাগা তো আরে 3 3 2 কত 6 ছিল আর 2 ছিল 8 হলো তার 3 একে 3 হলো এইটা আছে আচ্ছা তারপরে দেখ কি হবে 100 আছে 100 এর জন্য কয় ঘর আগে দশমিক হবে দশমিক হবে এখানে আছে দুইবার এখানে আসবে তাহলে 1 দশমিক 17 হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হচ্ছে 3888 0.87 মাইনাস 3000 টাকা আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে এটা থেকে যদি বিয়োগ করে কত হচ্ছে তাহলে 0.87 এতটা আচ্ছা স্যার এটা কোথায় 5 দেই ডবল 50 তাহলে ভুল গেছে আচ্ছা দেখি যেটা এই তিনটে একসঙ্গে গুণ করে এটা হয়েছে তো আর তাহলে গুণটা দেখি 3 দিয়ে 3 9 27 এর 7 আর এটা হচ্ছে কত 2 তাহলে 3 দুটা কত 6 আর 2 8 লিখছি তারপর হচ্ছে 3 0 0 তারপর হচ্ছে 3 6 18 8 হাতে 1 থাকছে কিনা তাহলে কত 27 এর 28 28 এর 8 হাতে হচ্ছে 2 তারপর হচ্ছে 3 দুটা 6 আর 2 হচ্ছে 8 তাহলে 3 একে 3 লিখে দেব এই হচ্ছে ব্যাপার এটা হয়েছে আর আমার এটা হলো বাড়িতে দেখবি ক্যালকুলেশন করবি বল এটা আচ্ছা 5 যদি করি তাহলে হচ্ছে 5 থেকে 15 5 5 থেকে 15 5 তোরা কি ওর আশা থাকছে তোরা কি করিস না গুণ আরে একজন আশা থাকবে 6টা 5 আছে 5 দিয়ে করি আচ্ছা 5 দিয়ে ধরি তাহলে কত হচ্ছে এটা তো এটাই হবে 5 3 5 15 5 এখানে 5 হাতে 1 3 9 27 11 তাহলে 5ই হবে এটা 5 হবে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 5 তাহলে এখানে হবে 5 ঠিক করে নেন হ্যাঁ অ্যানসার এটা আছে কিনা অ্যানসার তো ভুল থাকবে ভুল হলে আমাদের গুণটা আমি তো করি না তোরাই করছিস তারা 5 নাম্বার কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন কি আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ৮০,০০০ টাকার 2.1 এর 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে আচ্ছা এবারে একটু ভালো করে বুঝিস একটু ব্যতিক্রম টাইপের 2.1 এর 2 আছে না যে 2.1 এর 2 এখানে যদি 2.1 এর 2 লিখি তাহলে কি করে বছরটা দেব সমস্যা কি না তাহলে 2 বছরেরটা চক্রবৃদ্ধি সুদ বের করব আর হাফ বছর যে আছে সেটা সরল সুদ বের করব কোশ্চেনটা দুইবার করে করতে হবে কি বললাম এই যে 2.1 এর 2 বছর মানে কি রে এই 2.1 এর 2 বছর মানে কি কত বছর আড়াই বছর কত বছর আড়াই বছর তাহলে তো 2 বছর আমি চক্রবৃদ্ধি সুদ বের করব আর একটা জিনিস তোর বলি নাই প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু একই হয় আমি 1 বছরের জন্য 100 টাকা জমা রাখলাম 1 বছর পরে সরল সুদ রাখছি এটা ব্যাংকে চক্রবৃদ্ধি রাখছি 1 বছর পরে আমি টাকাটা তুলি আমার আসল 100 টাকা থাকবে সুদ 110 টাকা হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আসল আমার 100 টাকা থাকবে সুদ কত হবে 10 টাকা তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয় এটা কিন্তু বলা হয়নি বলতে বলতে ভুলে গেছে হ্যাঁ প্রথম বছরের জন্য মানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদটা কখন বৃদ্ধি পায় মানে আসলটা কখন বাড়ে আমি টাকাটা 2 বছরের জন্য রাখবো মনে করো 100 টাকা ছিল সুদ পেলাম 10 টাকা এবার দ্বিতীয় বছরের জন্য আমি টাকাটা নিয়ে নিলাম না রেখে দিলাম তাহলে দ্বিতীয় বছর যখন শুরু হবে আবার 100 টাকাটা আসল আসলো আর ওদিকে সুদটা 10 টাকা যুক্ত হয়ে গেল 110 টাকা তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হবে এরকম একটা কোশ্চেন টেস্টে আসছিল বিশাল বড় টাকা 5 2 3 4 5 সংখ্যাটা বিশাল করে দিয়ে দিল এত টাকা এটা বিশাল বড় সংখ্যা দিল 2 3 4 5 6 7% সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে ঠিক আছে সরল সুদ 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর্কে কোশ্চেনটা করতেই হবে না কারণ 1 বছর জন্ম হলো 1 বছর ছিল 1 বছরে
তাহলে কোশ্চেনে যদি 1 বছর বলবে তখন সরল সুদ যেটা বেরোবে চক্রবৃদ্ধি সুদ দুটাই বেরোবে, এদের অন্তর কত হবে? 0 হবে। কোশ্চেনটা করতেই হবে না। যেগুলো স্টুডেন্ট বুঝে না, বেশ করে সরল সুদ বের করছে, বেশ করে সরল কাটাকাটি আর করতে পারে না, একটা কোশ্চেন ওই কোশ্চেনটা করতেই আধা ঘন্টার উপর টাইম লাগবে, অথচ কিছু নেই, কারণ কনসেপ্ট ক্লিয়ার নেই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কি হবে? কারণ প্রথম বছর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়? সমান হয়। কি বিষয়টা বোঝা গেল? আচ্ছা সারা বছর বলে দিলাম, ঠিক আছে। তবে 2 বছর নিয়ে নিব, আর হাফ বছর আর 1 বছর থেকে কম না, তাহলে সেটা তো সরল সুদের মতোই কাজ করবে। কি বোঝা গেল বিষয়টা? তাহলে আসল পরের কোশ্চেনটাতে কত নাম্বার কোশ্চেন? 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে আসল হচ্ছে 8000 টাকা, 80000 টাকা, সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে 5%, আর সময়টা কয় বছরে? 2 বছর। সময়টা কয় বছর? 2 বছর। আড়াই বছর আছে, কিন্তু আড়াই বছর আমরা 2 বছরে বের করব। কয় বছর বের করব? 2 বছরে। তাহলে দেখবো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রের সূত্র হচ্ছে p * 1 + r/100 টু দি পাওয়ার n, 500 টাকা। তাহলে হচ্ছে কত? p হচ্ছে কত? 80000। কথা বলি স্যার, 1 প্লাস r হচ্ছে কত? 5/100, ওর পাওয়ার হচ্ছে n হচ্ছে 2, 500 টাকা। তাহলে কত হবে? 80000 ইনটু এখানে কত হবে? 105/100। 105 105 গুণ করবে, ফটাফট গুণ করে দেখি কত গুণ করতে পারে স্পিডে। 105/100 গুণ 105/100। কি করলাম? এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা মান দেওয়া ছিল, আসল হচ্ছে এত টাকা, সুদের হার হচ্ছে 5%, সময় হচ্ছে n বছর। তারপর যে সময় চক্রবৃদ্ধি বের করব, হ্যাঁ কত বছরের? আড়াই বছর আছে, আড়াই বছর কিন্তু নিব না। কত বছর নিব? 2 বছর নিব। তাহলে 2 বছরের জন্য এই সুদটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি p * 1 + r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে p এর মান বসালাম, 1 এর মান 1, আর এর মান হচ্ছে 5%, এটা করলে হচ্ছে গুণ করলে 105 হয় বাই 100। যদি স্কয়ার আছে এটা কত হলো? 2 বার। এবার আমরা 105 105 গুণ কত হলো রুটারে? 11025 এরকম। আচ্ছা এটা আসবে, আর কাটাকাটি করি। এই শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো। তাহলে কি করতে? 8 দিয়ে গুণ করতে, এটা কিন্তু এই 105 105 আছে কিন্তু এটা গুণ করে এটা হচ্ছে, এটাকে 8 দিয়ে গুণ করব। 8 5 40 এর শূন্য, 8 2 16 16 17 18 19 20 20 শূন্য হাতে 2, আর এখানে 2 বসে গেল। তারপর হচ্ছে 8 একে 8 8 একে 8, এত টাকা। তাহলে 2 বছরের জন্য হচ্ছে সরল সুদ সময় চক্রবৃদ্ধি কত হলো? এত টাকা হলো। ভালো করে বুঝিস। এইবার আরো কত বছর আছে? হাফ বছর আছে না? এই হাফ বছরে কি বের করব? সরল সুদ বের করব। এবার লিখবো পরের লাইনে এটা লেখা হলে লিখবো 1/2 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র আমরা জানি, কি সূত্র? i = হচ্ছে p/100। p হচ্ছে কত? এই যে এটাকে কিন্তু p, এই এখন হচ্ছে যেটা আসলে এটা p। কেউ না পারলে লিখে নেব p/100, আমি লিখছি না। এটা p হচ্ছে কত? 88200। r হচ্ছে কত? r তো এটাই 5%, আর p হচ্ছে কত? 1/2, নিচে হচ্ছে কত? 100, 500 টাকা। তাহলে দেখ এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবে, এই 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে 2 একে এই দিকে কাটবে, 2 কত? 2 4 8 2 4 8 2 একে 2। তাহলে 5 দিয়ে গুণ করে তাহলে কত হচ্ছে? 5 একে 5 5 4 20 0 5 4 20 21 22, এত টাকা। তাহলে এই টাকাটা কি হলো? সুদ হলো। কত বছরের? হাফ বছরের। তাহলে 2 * 1/2 বছর সুদ আসল কত হবে? তাহলে লিখব সুদ আসল হবে, সুদ আসল হবে কি? এটার সঙ্গে এটা যোগ করে দেব, 88200 প্লাস এখন যেটা সুদ বেরোলো 2205, 500 টাকা। তাহলে কত হচ্ছে? যোগ করে 5 0 2 2 4, তারপর হচ্ছে 8 9 0 হাতে এত টাকা। আচ্ছা বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারলেন না, বিষয়টা একটু বলে দিই আরেকবার। হ্যাঁ, আড়াই বছর ছিল, আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করলাম, কত বেরোলো? এই টাকাটা বেরোলো। কোশ্চেনে কি চাইছে? যে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তা আড়াই বছর তো আমি বের করতে পারবো না, আমি 2 বছরে বেরোলো, 2 বছরের এটা বেরোলো। তখন চিন্তা কর, ইমাজিন কর যে আমি সরল মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করছি না, কিসের কোশ্চেন করছি? সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আসল হচ্ছে এই টাকা।
বুঝা গেল বিষয়টা? আসল হচ্ছে এটা, সুদের হার তো 5% তো 5% নেই, আর সময় হচ্ছে কত বছর? হাফ বছর। সময়টা কত বছর? হাফ বছর। ঠিক আছে? আর হচ্ছে কি দেওয়া আছে? সুদের হার তো দেওয়া আছে, ওইটা ধরে আমি সরল সুদ বের করলাম, সরল সুদ বের করলাম। এটা আমার সরল সুদ, আর আসল কোনটা? এটা। তা আমি যখন টাকাটা নিব, যেটা আসল আছে সেটাও তো দিব, নিব বা দিব যেটাই হোক না সেটা সময় যেটা সুদ সেটাও তো দিব। সুদ আসল মানে সময় চক্রবৃদ্ধি মানে সুদ আসল মিলিত হবে। আমার এটা কি বেড়েছে? শুধু সুদ বেড়েছে। আর আমার আসল কোনটা ছিল এটা? তাহলে দুটাই কি যোগ করে যেটা হবে সেটা হচ্ছে সুদ আসলে মানে সময় চক্র। কোথায় রে এটা? উপরে আর উপরে একের কাছে এখানে দেখা ওতে 21 জন আছে 22 এটা 22 তো এটা। ঠিক আছে, তাহলে 5 নাম্বার হলো। এবার 6 নাম্বার কোশ্চেন। আজকে এই পার্টটা সারের বুঝলি তো? 6 7 8 ছোট ছোট কোশ্চেন হয়ে যাবে এখন। আর 6 নাম্বার কোশ্চেনটা যেটা আছে, সন্তানের বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নেন। এবার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সন্তানটি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে কত টাকা ধার নিয়েছে? x টাকা ধরে নি। p এর জায়গায় কি লিখবো? x। তাহলে লিখবো ধরি x টাকা ধার নিয়েছেন। তাহলে p কত? p হচ্ছে x টাকা, শর্টকাট দিচ্ছি। আর কত পার্সেন্টে? আর হচ্ছে 8%। t হচ্ছে কয় বছর? 2 বছর। ঠিক আছে? এবার ওএন হ্যাঁ, ঠিক আছে। এবার কি দেওয়া আছে দেখ, ভালো করে বুঝিস। কার মান দেওয়া আছে রে? কোশ্চেনে কার মান দেওয়া আছে সেটা দেখ লক্ষ্য করে। চক্রবৃদ্ধি সুদ, তার মানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা বসাবো, প্রশ্ন যোগ করে সমান করে দেব। তাহলে লিখবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে p * 1 + r/100 টু দি পাওয়ার n মাইনাস p। এটা হবে 100 গুণ করে কত করেছিল আমাদের রে? 100 গুণ করে দেখ আগের কোশ্চেনে দেখ। তাহলে p হচ্ছে কত? x 1 + r হচ্ছে r/100, এরপর n হচ্ছে 2 মাইনাস হচ্ছে x 11664। আচ্ছা ঠিক আছে, ওটা আসবে না তখন বললি টাকা। তাহলে কত হচ্ছে? এখান থেকে দেখ, এখানে x, এখানে x আছে কিনা রে? x টা কমন নিয়ে নিলাম। x যদি কমন নিই আর এটাকে দুইবার যদি গুণ করে দিই কত হচ্ছে? আচ্ছা একটু লিখি তারপর হবে। তাহলে হচ্ছে উপরে 108/100, এরপর 2 মাইনাস এখানে 1, কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। 500 টাকা। x তো কমন নিয়ে নিয়েছি, তাহলে x ইনটু কত হবে? 108/100 গুণ 108/100 মাইনাস 1, এইটা টাকা হবে। ঠিক আছে? তাহলে x ইনটু 108 গুণ করে কত হলো? 11600 এটা। ঠিক আছে? আর নিচে গুণ করলে হচ্ছে একক দশক শতক হাজার, 4টা 0 মাইনাস 1 টাকা। আচ্ছা এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলে কত? এটা যদি বিয়োগ করে ভগ্নাংশ বিয়োগ পূর্ণের মতোই, তাহলে হচ্ছে x ইনটু উপর হবে 1166664 মাইনাস এদিকে 1 4টা 0, নিচে 1 4টা 0, 500 টাকা। তাহলে কত হচ্ছে? x ইনটু বিয়োগ করে রে কত হচ্ছে? 1 2 3 4 1 2 3 4, এই একটা চলে যাবে, তাহলে থাকবে 1664 মাইনাস 1 4টা 0, এত টাকা। ঠিক আছে? এটা আমাদের কি বেরোলো? চক্রবৃদ্ধি সুদ। আর এই কোশ্চেনটা মজা নেই, 6 নাম্বার 7 নাম্বার একই কোশ্চেন, এটাই জিনিস হবে 6 নাম্বার 7 নাম্বার, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? আগে তারপর প্রশ্ন অনুসারে, এরপর লিখো প্রশ্ন অনুসারে। আমি এখানে করে দিচ্ছি, বল। হ্যাঁ কোনগুলা রে? এই যে এখান থেকে x কমন নিয়েছি, x কমন নিয়ে কি করে 1 করে থাকবে না? এক তো তুই লেট চলছিস না, স্লো চলছে তোর গাড়িটা, বুঝলি? দেখবে তো দিমাগটা খারাপই ধারে পারবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন অনুসারে কি দেবো? x ইনটু 1664/1 4টা 0, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ? 2496। তার বাদে লিখবো x, এটা গুণ, এই যে গুণ ওই দিকে ভাগ হবে, 2496 ইনটু উপরে হবে 1 4টা 0 মানে উল্টে যাবে, নিচে হবে 1664, এটা দাঁড়ালো। ঠিক আছে? এবার কি করব? কাটাকাটি করি। কত দিয়ে কাটবো রে? 2 দিয়ে কাটে, ছোট দিয়ে কাটে প্রথমে।
2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 একে 2 না 4 দিয়ে কাটে এবারে 4 6 24 4 6 কত 24 4 দুগুণা 8 9 1 4 4 16 আবার কত দিয়ে কাটবো এটা 4 দিয়ে কাটছি 4 4 কত 16 4 4 16 4 একে 4 5 6 2 4 6 24 আবার কত দিয়ে কাটবো 4 দিয়ে কাটবে 4 দিয়ে কাটলে কত হচ্ছে এদিকে হচ্ছে হ্যাঁ একটু বেশি বেশি হয়ে যাবে 4 একে 4 5 6 2 থাকছে কত 2 4 5 20 4 6 24 4 দিয়ে কাটলে 4 একে 4 4 একে 4 হবে 4 4 এ 4 4 এ 16 100 দিকে একটা শূন্য আবার কত দিয়ে কাটবো আবার 4 দিয়ে কাটবে এর 4 দিয়ে কাটবে রে আচ্ছা এই যেটুকু হচ্ছে কি যাবে কি 4 দিয়ে যদি কাটি কত হচ্ছে এটা গেলে দুটো যাবে 4 4 16 4 3 12 13 14 15 4 9 14 যাচ্ছে তো 4 3 12 4 3 কত হচ্ছে 12 তাহলে থাকছে কত 13 14 15 4 9 36 এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 2 8 9 10 4 6 24 কত এটা 39 যাবে কত দিয়ে যাবে 13 দিয়ে 13 দুগুণা 26 13 3 39 জায়গাটা একটু শর্ট হয়েছে এটা স্কুল করিস তারপরে 2 দিয়ে এটা কাটে রে 2 দিয়ে কাটলে কত হবে রে 5 2 5 10 শূন্য সঙ্গে 3টা শূন্য তাহলে বাদ দিয়ে গেলে x = 3 দিয়ে গুণ 3 5 15 সঙ্গে 3টা শূন্য 15,000 টাকা এই কোশ্চেনটা কাটাকাটি কিছু করতে হবে কিছু করার নাই আর 10 নম্বরটা তবে ভালো লাগে 10 নম্বর কোশ্চেনটা 10 বলছে 7 নম্বরটা মানে 10% আছে হ্যাঁ আচ্ছা দেখ 7 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে কোন আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে তা হিসাব করে লিখি মানে এক কথা তুমি আসলটা বের করো তাহলে কি লিখবো ধরি x টাকা ধারে দেব ধরি আসল x টাকা কি লিখবো ধরি কি রে আসল x টাকা তাহলে কি হচ্ছে x সুদের হার হচ্ছে 10% সময় হচ্ছে কত বছর 3 বছর চক্রবৃদ্ধি সুদ এটাই লিখবো সূত্র এটাই হবে দেখি এখানে সুবিধা কোথায় আছে সবটাই কি এখানে হবে 10 8 এর জায়গায় কত হবে 10 তাহলে দেখি এটা কাটবে না রে কাটবে শূন্য শূন্য কাটবে কিনা কাটলো কাটার পরে তোদের কি দাঁড়াবে x টাকে কমন নিয়ে নি আগের মতই তাহলে কত দাঁড়াচ্ছে 1 প্লাস 1/2 একবার করে দিই এখানে 1 আছে এখানে 10 আছে 10 থেকে 10 একজন 11 হবে ঠিক না বুঝা যাচ্ছে তাহলে কত হচ্ছে 11/10 এর স্কয়ার মাইনাস স্কয়ার তো না কিউব মাইনাস 1 তাহলে হচ্ছে x সেকেন্ড ব্র্যাকেট কিউব এটা তাহলে এটা কয়বার লিখব রে কয়বার লিখব তিনবার 11 করে 121 121 আর 11 গুণ কর 11/10 11/10 গুণ 11/10 মাইনাস 1 তাহলে x ইনটু এটা 121 আর 11 গুণ কর নিচে তো হবে 1000 1331 মানে 11 গুণ করলে 121 121 আর 11 গুণ করলে এটা হবে হ্যাঁ মাইনাস 1 তাহলে লসাগু যদি করি x ইনটু এর নিচে আসলো 1000 এখানে 1 3 3 1 মাইনাস এটার সঙ্গে গুণ হয়ে যাবে 1 এর সঙ্গে গুণ করলে এটা হবে 1 3টা শূন্য টাকা এখানে করছি তাহলে পরে x ইনটু বিয়োগ করলে কত হচ্ছে এই একটা বাদ যাবে থাকবে কত 331/1000 এত টাকা ঠিক আছে এটা হলো চক্রবৃদ্ধি সুদ আর কোশ্চেনের চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে 2 6 4 8 এবার প্রশ্ন অনুসারে এরপর লিখব প্রশ্ন অনুসারে x ইনটু 331/1000 ইকুয়াল টু 2648 বাদে লিখব x ইনটু এটা গুণা করতে গেলে ভাগ 2648 ইনটু উপরে উল্টে যায় ভাগ মানে উল্টে যায় এটা উপরে যায় নিচে আসবে 3 নিচে হবে 3 3 1 কত দিয়ে কাটবে বল কত দিয়ে কাটবো 300 দেখ 8 3 এ 24 দেখ এটা একবারে কেটে যাবে 11 দেখ বুঝা যাচ্ছে 8 থেকে 8 যেহেতু এখানে 8 আছে এখানে 3 1 আছে 1 এর সঙ্গে 8 গুণ করলে 8 হয় 8 থেকে 8
8 3 24, 24 এর 4 হাতে থাকছে কত 2, 8 3 24, 24 আর 2 26, তাহলে একেবারে কাটবে কত এটা হচ্ছে 8, কত হলো 8। তাহলে সহজ হলো না কোশ্চেনটা, তাহলে কত 8000, তাহলে আসল কত টাকা 8000 টাকা। তাহলে সুতরাং কি লিখবো, তিনি কত টাকা নিয়েছিলেন 8000 টাকা নিয়েছিলেন। এবার 8 নাম্বার কোশ্চেন, দেখ 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, রহমান চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদ আসলে 29702.50 টাকা ফেরত পেলেন। মানে সুদ আসলে মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে এত পেলেন। রহমান চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে কত টাকা জমা রেখেছিলেন রে? ধরে দিয়ে লিখবো, ধরি x টাকা জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন। তাহলে p হচ্ছে x টাকা, আর সুদের হার কত দেওয়া আছে 9%, আর সময়টা কত আছে 2 বছর। একটু আগে আমরা 100 না 100 গুণ করেছিলাম না রে, আবার ওটা কাজে লাগবে। মানে কি বলতে কি 106, 109, 108, 105, হ্যাঁ এই জিনিসগুলা বারবার করে কিন্তু তোর আসবে। কেউ যদি এটা মনে রাখে দিতে পারিস তাহলে ফটাফট হয়ে যাবে, না তো কিছু করার নাই। আমার যেটা মনে নাই হচ্ছে না। আচ্ছা কি বের করবো, এখানে মান কিন্তু আছে সমূল চক্র, এটা কিন্তু ইজি আছে, বেশি ঝামেলা বিয়োগ করতে হবে না। তাহলে ডাইরেক্ট লিখবো সমূল চক্রবৃদ্ধি। এটা বুঝিস রে, এই টাইপের কোশ্চেন ওদিকেও আছে, ওই যে 21 থেকে শুরু করে গেলে গোটা করে ওই টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ওগুলো কিন্তু পারবি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p * 1 + r/100 টু দি পাওয়ার n 500 টাকা। মান বসায়, p হচ্ছে কত x, 1 + r হচ্ছে কত 9/100, এরপর n হচ্ছে 2 হয়ে গেল। তারপর হচ্ছে x, এটা কত হবে 109/100, এরপর 2 500 টাকা। 100 না 100 গুণ করে কত হচ্ছে, গুণ না করলেও হবে, কিন্তু এটা গুণ না করলে গুণ দরকার নেই। গুণ করলে কত হচ্ছে 109, মানে স্কয়ার মানে দুইবার 109/100 গুণ 109/100, এটা দাঁড়াবে কত টাকা। এটা দাঁড়ালো সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার প্রশ্ন সবাই কি করব, এটা ইকুয়াল টু কোশ্চেনে যেটা আছে সেই জিনিসটা করব। এবারে প্রশ্ন অনুসারে দিচ্ছি x * 109/100 গুণ 109/100 ইকুয়াল টু কত দেওয়া আছে 29702.50, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তার বাদ দিয়ে কি করব, x = এটা গুণ আছে তো ভাগ করব, এই দশমিকটা তুলে দিলে এই দশমিক নিচে নামাই যায়, হ্যাঁ 29702.50 নিচে হচ্ছে 100 গুণ উল্টে আর উপরে হবে 100/109 গুণ এখানে হচ্ছে 100/109। এবার কি হবে, এই একটা 100 একটা 100 কি হবে কাটবে, আর কি কেউ কাটবে। এবার তোকে এই যে 109 আছে 109 দিয়ে উপরের গুলো কাটতে হবে। একবার যদি পেয়ে গেলে কি দিয়ে কাটবে, তো সবগুলো ওটাই হবে। তাহলে এই 109 কে কত দিয়ে কাটবে বল, 109 কে কত দিয়ে কাটবে, কিছু সময় দিয়ে কাটবে মনে হচ্ছে, 3 3 9 দিয়ে যাবে না, 9 দিয়েও তো যাবে না, 100 তো প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার হলে তো যাবেই না। তাহলে তো ঝামেলাটা কোথায় হবে দেখি, 109 দিয়ে এটাকে তো ভাগ করতে হবে, 7 দিয়ে যাবে, 7 থেকে 7 3 29 39 49 হলো, আর কি আছে, আর তো কেউ নাই, 109 দিয়ে যাবে, 12 9 108, 109 তো নাই। তাহলে কি করবো, তাহলে তো ঝামেলা বিশাল, এটুকু আছে। এবার ভাগ করো, ভাগ শুরু করে দে, যে কে কত ভাগ করে, ছোটবেলার জিনিস। ভাগের কম, ওই যে 109 দিয়ে ভাগ করবো, কত 2 7 2 9 7 0 2 5 0, কত দিকে প্রথমে বল 2 এ, আচ্ছা 2 দিয়ে যদি 2 9 18, আর হাতে 1 তো একই হবে, 2 কে 2, তাহলে নামবে কত 9 একরে 1 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7, এটা তো মিলে গেল, একটা শূন্য নামলো, একটা সংখ্যা নামালাম। আবার কত দেব 3 7 দিয়ে দিই, 7 দিয়ে দিই কত হচ্ছে 7 9 63, 7 থেকে 7 হয়ে যাবে না,
7 দিয়ে 7 9 63 7 থেকে 7 না সুবিধা আছে তো এই জিরোটার জন্য সুবিধা আছে এই জিরোটার জন্য কিন্তু সুবিধা আছে আপনার তাহলে নামছে কত 10 থেকে 3 বাদ দিলে কত 7 হাতে 1 আসবে এখানে তাহলে নামবে কত 2 আবার একটা সংখ্যা নামবে এবার কত দিয়ে দেব 2 দিয়ে 2 দিয়ে যদি তাহলে কত হবে এই একটাই বললাম 2 1 8 বিয়োগ করি 12 থেকে 8 বাদ দিলে হবে 4 হাতে 1 নামবে কত হবে তাহলে 6 7 থেকে 2 বাদ দিলে কত 5 আবার এটা কি নামাইছে 2 নামাইছে হলো 5 নাও কত নামো 5 তাহলে কত হচ্ছে 5 আছে মানে 5 দিই কত রে 5 9 45 5 থেকে 5 তাহলে 5 শূন্যটা আছে শূন্যটা চলে গেল এটা দাঁড়ালো প্রথম ভাগটা এটা দাঁড়ালো এবার এটাকে তো আবার 100 নয় আবার ভাগ করতে হবে তাহলে আরেকটা 100 নয় আছে তো হ্যাঁ 2 7 2 5 0 কত দেব প্রথমে 2 দিয়ে দিব একটা করলাম 2 দিয়ে করলে কত 218 নামবে কত রে 4 এই যে যেটা করলাম রে 1 আসবে 6 5 হ্যাঁ 5 তাহলে এখানে নামবে কত রে 5 আবার 5 দিয়ে দিব কত হবে তারপরে এটা শূন্য কত দাঁড়ালো তাহলে 205 ভাগটা আমি দেখাই দিলাম কিন্তু আর 250 তাহলে বাদ দিয়ে লিখবো হচ্ছে x এটা দিয়ে ভাগ করে কত হলো 250 হবে সঙ্গে এখানে দুটো শূন্য আছে না 100 আছে না সঙ্গে এখানে দুটো শূন্য বসা দেব এই বুঝা গেল এখানে তো দুটো শূন্য 100 আছে কিনা আমি কি বলে এত বড় তো করা যে কারো কাছে কষ্টকর বিষয় কিনা তো যেহেতু আছে তো করতে এটা দিয়ে ভাগ করলাম এই ভাগ করে প্রথমে এটা বেরোলো তারপর যেটা ভাগফল বেরোলো ওটাকে আবার তাই আবার 100 দিয়ে ভাগ করতে হবে আবার 100 দিয়ে ভাগ করে এটা করলাম এটা অবশ্যই রাতে করে রাখবে হচ্ছে বুঝা গেছে বাস তাহলে আজকে এটুকুই নেক্সট দিন পরেরগুলো করবো